নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অমিতাভ চলে এলাম আবার আনকাট রাতের গল্প নিয়ে, যেখানে আজকে গল্প শোনাবো। শুধু গল্প শোনাবো না, আহ, এমন কিছু গল্প শোনাবো যে গল্প ঠিক নয়, আমাদের জীবনে, বিশেষ করে বাঙালিদের জীবনযাত্রায় আমরা এগুলো বলে থাকি। প্রবাদ, বেশ কিছু কথা আমরা বিভিন্ন সময় আমাদের জীবনযাত্রার মধ্যে উদাহরণ দিতে গিয়ে আমরা সেই কথাগুলো বলে থাকি, এবং সেই কথাগুলো বলে আমরা একটা বিষয়কে যখন বলি তখন সেই কথাগুলোকে আমরা প্রবাদগুলোকে ব্যবহার করে থাকি। কিন্তু এই প্রবাদগুলো কোথা থেকে এলো, এই বিষয়টাই আজকে মূলত আপনাদেরকে জানানোর একটা ইচ্ছা। যেমন ধরুন, বেশ কিছু প্রবাদ আমরা জানি, যেমন হরি ঘোষের গোয়াল। এটা কি হরি ঘোষের গোয়াল পেয়েছো? বা আমরা কথায় অনেক সময় এরকম বলে থাকি অযোগ্য ব্যক্তির ক্ষেত্রে, তুমি কে হে হরিদাস পাল। আবার অনেক সময় বড়লোক বাড়ির, একেবারে বড়লোক বাড়ির সম্ভ্রান্ত বলবো না, বড়লোক বাড়ির একটু বিপদগামী যারা সন্তান, একটুখানি খুব যত্নে মানুষ হয়েছে এরকম সন্তান, তাদেরকে আমরা অনেক সময় আলালের ঘরে দুলাল বলেও থাকি। আলালের ঘরে দুলাল এসছে। আর একটা প্রবাদ তো আমাদের জীবনযাত্রায় অত্যন্তভাবে জড়িত, সেটা হচ্ছে লাগে টাকা তো দেবে গৌরী সেন। আমরা বলি অনেক কিছু বলি, তার মধ্যে যেমন আর একটা কথা আমাদের বিশেষভাবে পরিচিত, সেটা হচ্ছে ভাগ্যবানের বউ মরে আর অভাগার গরু। সাতক্ষণ মাপ বাপু, বলি তো। আরে বাপরে বাপ, এ কি মহিলা নাকি রায়বাঘিনী! এই রায়বাঘিনীও কিন্তু একটা প্রবাদ। এরকম কত প্রবাদ আমাদের ঘুরে বেড়াচ্ছে। তারপরে যেমন কেনাকাটা করতে গেছেন আপনি, কেনাকাটা করতে গিয়ে দাম শুনে আপনার চক্ষু চড়ক গাছ, এত দাম, আর মগের মুল্লুক পেয়েছো নাকি, বলি আমরা এই কথাগুলো। আবার অনেক বড় লোককে, খুব সাধারণ হয়তো পাশ দিয়ে যাচ্ছে, এবার অনেকের মধ্যে কেউ কেউ বলছে লোকটাকে চিনিস, একজন হলো টাকার কুমির। খুব বড় লোক বোঝানোর জন্য তাদেরকে আমরা টাকার কুমির বলি। কিন্তু কুমিরের তো কোনোদিন টাকা পয়সা ছিল বলে জানি না। আসলে এই প্রবাদগুলোর জন্ম কোথা থেকে হলো, চলো আজকে একটু অন্যরকম কিছু আনকাট রাতের গল্প সেখানে আপনাদের সঙ্গে আলোচনা করি। প্রথম ধরুন, হরি ঘোষের গোয়াল পেয়েছো? হ্যাঁ, যার যখনই আসবে বাড়িতে, বিশেষ করে মায়েরা রেগে গেলে খুব বলে, হ্যাঁ হরি ঘোষের গোয়াল। বাবারা রেগে গেলে রাত 10টার সময় বাড়ি ঢুকছো, এসে বলছো খাচ্ছ, যখন খুশি আসছো যাচ্ছ, কাজকর্ম কিছু করছো না। এই হরি ঘোষের গোয়াল কথাটা এলো কোথা থেকে? আসলে মূলত এটা বোঝানো হয় যে অলস বা নিষ্কর্মা যে, তাকে। আপনাদের চলে যেতে হবে 100 বছর আগে, 19 শতাব্দীর প্রথম ভাগে। সেখানে কলকাতায় জন্ম হয়েছিল শ্রী হরি ঘোষাল তাঁর। এই হরি ঘোষালের বাবা ছিলেন কলকাতার একজন দেওয়ান, এবং হরি ঘোষ, ক্ষমা করবেন, হরি ঘোষ, এই গোয়াল বলতে বলতে ঘোষাল বলে ফেলেছে। এই হরি ঘোষ ছিলেন মুঙ্গেরের দেওয়ান। প্রভূত অর্থ রোজগার করেছেন, এবং তিনি পরবর্তীকালে চাকরি শেষ হওয়ার পর প্রচুর টাকা পয়সা যেমন তার জমেছিল, এছাড়াও তিনি কলকাতায় চলে আসেন মুঙ্গেরের দেওয়ানির চাকরি শেষ করে, এবং আসার পর তিনি এখানে ব্যবসা শুরু করেন, এবং ব্যবসা করেও প্রচুর অর্থ তিনি রোজগার করেন। এবং তার বাবাও যেহেতু দেওয়ান ছিলেন কলকাতার, তো তারও অনেক পয়সা ছিল। কিন্তু তিনি খুব দয়ার মানুষ ছিলেন, এবং খুব ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। তিনি তখন কলকাতায় ফিরে একটি বড় বাড়ি বানান, এবং সেখানে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রী এবং তার দুস্থ আত্মীয় স্বজন, তাদেরকে সকলকে তিনি সেখানে থাকার ব্যবস্থা করে দেন, এবং তাদের সমস্ত খরচার তিনি চালাতেন। এই শ্রী হরি ঘোষ, তিনি, তার সম্পর্কে বলা হয় যে তার যেটা বৈঠকখানা ছিল,
তাতে এত মানুষ সারাদিন যাতায়াত করতেন যে হরি ঘোষের বৈঠকখানার হুঁকো সেটা নাকি কখনো নিভত না, প্রচলিত আছে। সেই হরি ঘোষের বাড়িতে প্রচুর মানুষ থাকতেন, বেড়ে উঠতেন, তারা জীবনে সে পড়াশুনো শেখানো থেকে শুরু করে অনেক কিছুই করতেন। একবার হরি ঘোষের এই জীবনে যেমন প্রচুর মানুষ ছিল বন্ধু, তেমন তার অনেক বন্ধু ছিল যার থেকে সুযোগ নিত, যারা তার থেকে সুযোগ নিতেন। এমনই এক বন্ধু তাকে পথের ভিখারি করে দেন এই হরি ঘোষকে, এবং এই পথের ভিখারি হয়ে যাওয়ার পর এই হরি ঘোষ তখন কাশিতে চলে যান নিঃস্ব হয়ে গিয়ে, মনের কষ্ট পেয়ে, বন্ধুর এই বেইমানি বিশ্বাসঘাতকতায় কপর্দকহীন হয়ে যাওয়া হরি ঘোষ চলে যান কাশী, এবং একসময় তার ওখানে মৃত্যু হয়। এই হরি ঘোষের এই যে দানশীলতা এবং তার যে সৎ মানসিকতা, তার বাড়িতে বহু মানুষ যেমন আশ্রয় নিয়ে থাকতো, তার পয়সায় খেত পড়তো এবং তারা জীবনে বড় হওয়ার জন্য পড়াশুনো শিখতো, সব খরচা ব্যয় করতেন এই হরি ঘোষ। এবং তাই এই হরি ঘোষের গোয়ালে যে মানুষরা থাকতেন, এই আত্মীয় স্বজন, মূলত তারা সেই অর্থে তাদের কিছু কাজ করতে হতো না, সারাদিনের খাওয়ার সময় খাবার পেয়ে যেতেন, আর তো কোনো চিন্তাই নেই, যেমন খাবার জুটে যাচ্ছে। তো এদেরকে মূলত ওই অলস বলেই ধরে নিত সবাই। তো সেই অলস বা নিষ্কর্মা মানুষকে আমরা উদাহরণ দিতে এই হরি ঘোষের গোয়ালের কথাটা বলে থাকি। মূলত যারা বসে খায় আর কি, কিছু করবো না। হরি ঘোষের গোয়ালেও সেরকম, মানে তার বাড়িতে সেরকম বহু মানুষ থাকতেন। বলা হয় যে এই কারণবশতই নাকি হরি ঘোষের গোয়াল এই ধরনের প্রবাদের জন্ম। মগের মুলুক, মগের মুল্লুক পেয়েছ, আমরা বলি না, মানে যা ইচ্ছে তাই, হ্যাঁ, যা খুশি তাই। এই মগের মুল্লুক সম্পর্কে জানতে গেলে আপনাদের চলে যেতে হবে আজ থেকে 400-500 বছর আগে, 1500 শতাব্দীর মাঝামাঝি। আপনাদের চলে যেতে হবে মায়ানমারে, যেখানে খিয়ারান বলে একটি প্রদেশে, সেখানে আরাকান যে জায়গা, সেখানে একটি জনজাতি বাস করত, যারা মূলত মগধের থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বী বেশ কিছু মানুষ। এই মগধ থেকে আসা বেশ কিছু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ পরবর্তীকালে সেখানে তাদের বংশ বিস্তার হয়, এবং সেই মগধ থেকেই নাকি মগ কথাটার উল্লেখ, অর্থাৎ মগ জাতি। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই মগ জাতির লোকেরা পর্তুগিজদের সঙ্গে মিলে গিয়ে তারা জলদস্যু হিসাবে বাংলার বিভিন্ন জায়গায় গ্রামে লুটপাট করতে চলে আসতেন, বার্মা থেকে, মায়ানমার বর্তমানে যেটি। এবং এই মায়ানমারের আরাকান থেকে যে মগ জনজাতি, যা পরে জলদস্যু বা মানুষকে অত্যাচার করার একটা গোষ্ঠী তৈরি হয়, তারা এসে গ্রামের পর গ্রাম লুট করতেন, নারীদেরকে অসম্মানিত করতেন, এবং বাংলার বহু গ্রাম লুট করে যাওয়ার সময় সেই গ্রামের প্রত্যেকটা বাড়িঘর জ্বালিয়ে দিতেন। মানে যা ইচ্ছে তাই খুশি তারা করতে পারতেন। অবশেষে 1666 খ্রিস্টাব্দে বাংলার সুবেদার শায়েস্তা খাঁ, তিনি এদেরকে বিতাড়িত করেন বা এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই মগ জলদস্যুরা তখন বাংলা ছেড়ে পালায়, তারা আর বাংলায় আসে না। এই শায়েস্তা খাঁর হাতে তারা জব্দ হয়েছিল, এবং শায়েস্তা খাঁই একমাত্র ব্যক্তি যিনি এই মগ জনজাতির যে দস্যু তাদেরকে এবং পর্তুগিজ দস্যুদেরকে বাংলা থেকে তাড়ান। এই যা ইচ্ছা খুশি তাই করতেন বলে এই মগ জনজাতির লোকদের এই অত্যাচার বা লুটপাটকে কেন্দ্র করেই যা ইচ্ছা খুশি করা যায় যারা মনে করতেন বা যারা মনে করেন, তাদেরকে তুলনা করা হয় মগের মুলুক বলে। আসলে মুলুক কথাটি এসছে জায়গা থেকে, মুলুক মানে জায়গা, মগেদের জায়গা, বাসস্থান। এই শায়েস্তা খাঁর, যিনি মগদেরকে, মগ জলদস্যুদেরকে বিতাড়িত করেন বা ভাগিয়ে দেন বাংলা থেকে, এই কাজের জন্য বাংলা ভাষায় আরও একটি শব্দ ঢুকে গিয়েছিল, যে শব্দটি আগে ছিল না। কাউকে জব্দ করতে হলে বা উচিত শিক্ষা দিতে হলে আমরা বলে থাকি আচ্ছা করে শায়েস্তা করে দিয়েছে,
এই শায়েস্তা কথাটা এসছে কিন্তু শায়েস্তা খাঁ, যিনি মগ জনজাতির দস্যুদেরকে বাংলা থেকে তাড়িয়ে দেন বা হারিয়ে তারা পালাতে বাধ্য হয়, সেই শায়েস্তা খাঁয়ের নাম অনুসারে বাংলা শব্দে ঢুকে পড়ল শায়েস্তা, অর্থাৎ কাউকে জব্দ করা, কাউকে একটুখানি খাঁটি বাংলায় চলিত বাংলায় বলতে হয় টাইট দেয়া, শায়েস্তা করে দিয়েছে। আমাদের শব্দে বন্ধ হয়ে এরকম কত ভাষা কিভাবে ঢুকে গেছে। যাই হোক, চলুন, হরিঘোষের গোয়ালের পর মগের মুলুকে গেলাম। মগের মুলুক থেকে এবার ওই যে বলছিলাম আমরা খুব বড়লোক পাড়ায় কেউ আছেন, তাদের দেখতে পেলে আমরা বলি টাকার কুমির লোকটা। তার মানে কি, টাকার কুমির বলতে তার কাছে প্রচুর পরিমাণে টাকা পয়সা রয়েছে। এই প্রসঙ্গে যেতে গেলে আপনাদের চলে যেতে হবে পৌরাণিক উপাখ্যানে, যেখানে বলা হতো কুবেরের কথা। কুবের দেবতা, ধনসম্পদের দেবতা। এই কুবের দেবতা দেখতে নাকি ছিলেন খুব কদাকর, কুৎসিত এবং বিচ্ছিরি দেখতে একদম। সেই কুবেরের যে সাঙ্গপাঙ্গ ছিল তারা হচ্ছে যক্ষ এবং কিন্নর। আবার এই কুবের কিন্তু পরিচয় সূত্রে রাবণের সৎ ভাই। যাই হোক, এই কুবের ধনবান, তার কাছে প্রচুর ধন সম্পত্তির দেবতা তিনি, এবং সেগুলো পাহারা দেওয়ার জন্য যক্ষ, কিন্নর এবং তার সৈন্যবাহিনী, আর তার চারিদিকে পাহারা দেওয়ার জন্য কুবেরের ভাণ্ডার কুমির রাখা থাকত। এবার ব্যাপারটা হলো কি, যে এই আগেকার দিনে যারা খুব বেশি ধনী বা বড়লোক ছিলেন তাদেরকে তুলনা করা হতো যে টাকার কুবের বলা হতো। পরবর্তীকালে কথাটি অপভ্রংশ হতে হতে চলিত কথায় টাকার কুবেরের বদলে টাকার কুমির হয়ে গেছে। আসলে এইটির জন্ম এই কুবের নামক দেবতা, যিনি অর্থের দেবতা, ধনসম্পদের দেবতা, তার যে পাহারাদার সেই কুমির, তাকে টেনে পরবর্তীকালে এই বাংলা কথা টাকার কুবের থেকে টাকার কুমিরের জন্ম। অর্থাৎ এই ধনী ব্যক্তিদের ক্ষেত্রে কুবেরের সঙ্গে তাদের তুলনা করা হতো। পরবর্তীকালে সেটাই প্রচলিত হয়ে গেছে টাকার কুমির। এরকম কত আর বলবো প্রবাদ। একটু আগে বলছিলাম আলালের ঘরের দুলাল। এই প্রসঙ্গে যেটুকু জানা যায়, 1858 সালে প্যারীচাঁদ মিত্র, যিনি টেকচাঁদ ঠাকুর এই ছদ্মনামে লিখতেন, তিনি একটি উপন্যাস লেখেন, যে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন মতিলাল। এই মতিলাল ছিলেন বড়লোক ঘরের ছেলে এবং সেই অনেক নামী একজন ব্যক্তি, এবং সেই মতিলালের বিভিন্ন জীবনের ঘটনা প্রবাহ নিয়ে একটি উপন্যাস তৈরি হয়। সেই প্রথম সারা জাগর উপন্যাস বাংলা ভাষায়, যেটা 1858 সালে প্যারীচরণ মিত্র, যিনি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে লিখেছিলেন, সেই মতিলালকে কেন্দ্র করে যে উপন্যাস জনপ্রিয় হয়েছিল, সেই বইটি বা উপন্যাসটির নাম ছিল আলালের ঘরের দুলাল। সেই মতিলালের যে চরিত্র, তাকে বোঝানো হয়েছিল যে তিনি একটি বড়লোক বাড়ির অত্যন্ত যত্নে বড় হওয়া ধনীর সন্তান, মানে ফুলের গায়ে মুচ্ছা যায় বলা হয় না, সেরকমই সন্তান, যাদের কোনো অযত্ন তারা সহ্য করতে পারেন না। তো সেই বইটির নামকরণ, বইটি এত জনপ্রিয় হয়েছিল যে পরবর্তীকালে এটি ধনী ঘরের সন্তানদের বোঝাতে এইটি রীতিমতো প্রবাদে পরিণত হয়, যেটি একটি উপন্যাস প্যারীচরণ মিত্রের, যেটি 1858 সালে উপন্যাসটি আমাদের সামনে আসে বইয়ের আকারে। এই হচ্ছে মূলত আলালের ঘরের দুলালের পেছনে ইতিহাস। এবার লাগে টাকা তো দেবে গৌরী সেন। কে গৌরী সেন? ইতিহাস যতটুকু বলছে, গৌরী সেনের জন্ম হাওড়ার বালিতে। তিনি সুবর্ণ বণিক পরিবারের একজন সন্তান, এবং তিনি ওই বালি অঞ্চল থেকে পর্তুগিজদের দেওয়ানের কাজ করতেন, এবং সেটা ব্যান্ডেলে। বালি অঞ্চল থেকে পরবর্তীকালে ব্যান্ডেলে চলে আসেন। সালটা যে কাজ করেছেন পর্তুগিজদের কাছে মোটামুটি
দেওয়ান হিসাবে অনেক টাকা রোজগার করেছেন। এবং 1630 সালে যখন পর্তুগিজদের ক্ষমতা কমতে শুরু করে তখন তিনি ব্যান্ডেলে চলে আসেন বালি থেকে। এই বালি থেকে ব্যান্ডেলে চলে আসার পর তিনি যে টাকা রোজগার করেছিলেন তখন সেই টাকা পয়সা নিয়ে আমদানি রপ্তানির ব্যবসা শুরু করেন। পরবর্তীকালে সেই ব্যবসা করতে করতে তিনি চলে আসেন কলকাতাতে এবং সেখানে তার এক বন্ধু বৈষ্ণবচরণ শেঠ, এই বৈষ্ণবচরণ শেঠের সঙ্গে দুজনে মিলে শেয়ারের ব্যবসা শুরু করেন। এবং এই শেয়ারের ব্যবসা করতে করতে একবার তারা কলকাতায় একটি নিলামে দস্তা ভর্তি জীর্ণ মানে পুরনো হয়ে যাওয়া জাহাজ যা নিলামে উঠেছিল, সেই জাহাজ তারা দুজনে কিনে নেন, বৈষ্ণবচরণ শেঠ এবং এই গৌরী সেন। গৌরী সেন আর বৈষ্ণবচরণ শেঠ তারা যে জাহাজটা কিনেছিলেন দস্তা ভেবে, কিন্তু সেই জাহাজটা কেনার পর লাখপতি গৌরী সেন হয়ে গেলেন কোটিপতি। কেন জানেন? কারণ সেই জাহাজটাতে দস্তা ছিল না, সেই জাহাজটাতে দস্তা নয়, সেই জাহাজটা ছিল সম্পূর্ণ রূপোয় ভর্তি। যেগুলোকে তারা দস্তা ভেবেছিলেন বা লোকে ভেবেছিল, আসলে সেগুলো ছিল সব টন টন রূপো। এবং এই বিষয়টা যখন বৈষ্ণবচরণ শেঠ তার সামনে আসে, তিনি তখন বলেন যে এটা ঈশ্বরের দান ভাই, আমি এটা তোমাকে দিলাম কারণ এটা তোমার জন্যই পাওয়া সম্ভব হয়েছে। তখন তিনি সেটা গৌরী সেনকে তার যে অংশ সেটাও দিয়ে দেন। আর তখন গৌরী সেন ভাবেন এটা ঈশ্বরের দান, তাই এর উপরে আমার কোনো অধিকার নেই। এবং তিনি তখন দান ধ্যান বিভিন্ন ধরনের মানব সেবা সামাজিক সেবা করতে শুরু করেন সেই টাকা ব্যবহার করে। এবং তার এই মানব সেবা বা সমাজ সেবাকে কেন্দ্র করে লোকমুখে প্রচারিত হতে শুরু করে যে গৌরী সেনের এই বিষয় আশয় নিয়ে যে বিভিন্ন ধরনের সামাজিক তার যে সমস্ত কাজ সেগুলো মানুষের মুখে মুখে প্রচারিত হতে শুরু করে। এবং সেখানেই তৈরি হয় একটি কথা যে যদি কারো কোনো অসুবিধে হয় সে যেন নির্দ্বিধায় চলে যেতে পারে, কারণ গৌরী সেন কাউকে ফেরান না। এইভাবেই তৈরি হয়েছিল বাংলার আরও একটি প্রবাদ, লাগে টাকা তো দেবে গৌরী সেন। ভাগ্যবানের বউ মরে আর অভাগার গরু, এর জন্য আপনাকে যেতে হবে আরও অনেক পুরনো বাংলায়, যে বাংলাতে একটা সময় আমাদের দেশে পুরুষের সংখ্যা কম এবং নারীর সংখ্যা বেশি ছিল। এবং পুরুষের সংখ্যা কম এবং নারীর সংখ্যা রেশিওতে অনুপাত অনুসারে বেশি হওয়ার কারণে বিভিন্ন গ্রামে মেয়েদের জন্য পাত্র খুঁজে পাওয়া যেত না বিবাহযোগ্য কন্যাদের জন্য। অধিকাংশরাই গরিব ছিলেন এবং সেই গরিব কন্যা দায়গ্রস্ত পিতা তার পাত্র খুঁজে না পেয়ে অনেক সময় দেখা যেত যে বিশেষ করে কুলীন সম্প্রদায়ের ইতিহাস যদি আপনারা দেখেন সেখানে দেখতে পাবেন একজনের অনেকগুলো বিয়ে, একটা দুটো 500 মানে 100-200 বিয়ে করেছেন 80 বছরের জীবনে, এরকম খুব একটা কম ইতিহাস নেই। এবং দেখা গেল যে আজকে বিয়ে করেছেন পরের দিন সেই বর মারা গেছে, বয়সে বুড়ো হয়ে গেছে, কিন্তু তাদের কাছে এটা একটা রোজগারের পন্থা ছিল। তো সেই গরিব মানুষগুলো তো কন্যাদায়গ্রস্ত মানুষগুলো তখন মেয়েকে পাত্রস্থ করার জন্য অনেক সময় ওই বিবাহিত পুরুষদের সঙ্গেও বিয়ে দিতেন। এবং সেখানে ওই বিবাহিত যে পুরুষরা সে সংখ্যায় কম থাকার জন্য অনেক সময় তাদের স্ত্রীরা মারা যেতেন নানান কারণে, এবং তাদের কাছে আরও একটা সুযোগ থাকতো যে বহু বিবাহ করার, অর্থাৎ একটা বউ কমে যাওয়া মানে মারা যাওয়া মানে আর একটা নতুন বিয়ে, আরও কিছু ধনসম্পদ, আরও কিছু রোজগারের রাস্তা। মানে মূলত এটার জন্যই মুখে মুখে যে পুরুষরা অত্যন্ত ভাগ্যবান এই কারণে যদি সেই সময় সমাজ ব্যবস্থায় কোনো স্ত্রী অল্প দিনের মধ্যে মারা যেতেন বা বিভিন্ন অসুখে মারা যেতেন বা বয়সকালে মারা যেতেন, পুরুষের কাছে একটা সুযোগ থেকেই যেত যে আরও বিবাহ করার। আর সেই সময় অভাবী জীবনযাত্রাতে গরু ছিল মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয়, যার দুধ এবং গরু বিভিন্ন সামাজিক কাজে, ক্ষেত খামারে তো অবশ্যই, চাষবাসের কাজে তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে সে গরু ব্যবহৃত হতো।
এবং সেই সময় যদি একটা গরু মারা যেত, তাহলে রীতিমতো সেই গরিব পরিবারে রীতিমতো কান্নার রোল পড়তো। তার কারণ তাদের কাছে একটা বিরাট বড় অবলম্বন ছিল এই গরু, এবং তাই গরু মারা গেলে তারা রীতিমতো খুব খারাপ থাকতেন, মানসিকভাবে বিপর্যস্ত থাকতেন, এবং তারা মনে করতেন যে ঈশ্বরের কোনো অভিশাপ লেগেছে। তাই সেখান থেকেই এই প্রবাদের জন্ম, যে ভাগ্যবানের বউ মরে আর অভাগার গরু। এরকম নানান ধরনের প্রবাদ, এর সত্যতা জানা যায় না, যে মানুষের মুখে প্রচারিত হতে হতে এইভাবেই প্রচারিত হয়েছে। 7 খুন মাপ। 7 মানে তুমি এই অপরাধটা করেছো, অনেকে আমরা কোনো অপরাধ করেও পার পেয়ে গেছে বা বিচার হয়নি বা অপরাধীর শাস্তি হয়নি, তখন আমরা বলি 7 খুন মাপ করে দিয়েছে। এই 7 খুন মাপেদের সঙ্গে জড়িয়ে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ। সেই সময় নীলকর চাষিরা যে নীল চাষ করতেন, নীলকর সাহেবরা তাদের উপর প্রচুর অত্যাচার করতেন, মারধর, রীতিমতো অত্যাচার করতেন, এবং একসময় নীলকর চাষিরা খেপে গিয়ে সাহেবদেরকেও পিটিয়ে দিতেন দল বেঁধে। তো এইটা যখন ওপর মহলে খবর পৌঁছালো যে নীলকর চাষিরাও খেপে গিয়ে সাহেবদেরকে মারছেন, তখন তারা একটা লিখিত আইন তৈরি করেন যে নীলকর সাহেবরা প্রয়োজন পড়লে নীল চাষিদেরকে মানে অধীনে রাখার জন্য তারা 7টা পর্যন্ত খুন করলেও তাদের কোনো শাস্তি হবে না আত্মরক্ষার ক্ষেত্রে। তারা এই নীল চাষের প্রয়োজনে এবং তাদের উপরে তাদের এই প্রভাব বজায় রাখার জন্য, যে তাদের এই বিদ্রোহ দমন করতে তারা 1টা 2টো নয় 7টা খুন পর্যন্ত করতে পারবে, তাতে তাদের কোনো ধরনের শাস্তি হবে না। সম্ভবত সেই নীলকর সাহেব এবং চাষিদের সময় এই যে আইন বা নিয়ম যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকে দিয়েছিল, যে আইন বানিয়ে দিয়েছিল, বলা হয় নাকি সেই কারণবশতই যে এই 7 খুন মাপ, এই কথাটা তখন থেকে প্রচলিত হয়েছে, যে 7টা পর্যন্ত খুন করলে যেমন তার কোনো শাস্তি নেই, সেরকম সমাজে অনেকে অপরাধ করলেও পার পেয়ে যায়। তখন এই ক্ষেত্রে এই 7 খুন মাপ কথাটা উচ্চারিত হয়। রায়বাঘিনীর কথা বললাম না, খুব ডেঞ্জারাস, খুব সাহসী, মানে একেবারে প্রতিবাদ করা মহিলাদেরকে আমরা বাপরে বাপ, একবারে রায়বাঘিনী। এই রায়বাঘিনী আর কেউ নন, তিনি একজন রানী ছিলেন, এবং তার নাম ছিল সম্ভবত রানী ভবাশঙ্করী কি ভবশঙ্করী। এবং আকবরের সময়কালীন তিনি একজন রানী ছিলেন এক রাজার, যে রাজার নাম সম্ভবত উদয় নারায়ণ। হ্যাঁ, ওনাদের সন্তানের নাম প্রতাপ নারায়ণ। এই রানী ভবশঙ্করী, তার পাশের যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে ওসমান খাঁ। এবং এই রানী খুব কড়া হাতে তার স্বামী মারা যাওয়ার পর তার রাজ্য পরিচালনা করতেন, যার জন্য তিনি আকবরের কাছে খুব প্রিয় পাত্র ছিলেন। এবং এই রানী ভবশঙ্করী তিনি যখন রাজ্যপাট সামলাচ্ছেন, তখন তার পার্শ্ববর্তী ওসমান খাঁ তিনি আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, এবং আকবরের বিরুদ্ধে যখন তিনি বিদ্রোহ ঘোষণা করেন, তখন তিনি এই রানীকে বলেন যে তুমি আমার সঙ্গে যোগ দাও। তখন রানী ওসমান খাঁয়ের সঙ্গে যোগ না দিয়ে বরঞ্চ ওসমান খাঁর সঙ্গে লড়াই করেন এবং তাকে প্রতিরোধ করেন, তাকে রীতিমতো পরাস্ত করেন। এবং এই ঘটনা জানতে পেরে তখন মুঘল সম্রাট আকবর এই রানী ভবশঙ্করীকে তিনি উপাধি দেন রায়বাঘিনী, অর্থাৎ এরকম সাহসী যোদ্ধা এবং অনুগত এবং একজন কঠোর নিয়ম শৃঙ্খলা পরায়ণ রানী হিসাবে। এবং তাই পরবর্তীকালে সেই দোদণ্ড প্রতাপ এবং অত্যন্ত কঠোর নিয়ম শৃঙ্খলার ক্ষেত্রে মানুষকে আমরা তুলনা করে থাকি, মহিলাদেরকে তুলনা করে থাকি রায়বাঘিনী। যে ওসমান খাঁ তার মতো একজন পাঠান, তার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে তাকে রুখে দিয়েছিল এক বঙ্গরমণী, তার নাম ভবশঙ্করী, রানী ভবশঙ্করী। এবং সেই রানী ভবশঙ্করীকে মোগল সম্রাট আকবর উপাধি দিয়েছিলেন, তাকে পুরস্কার হিসাবে রায়বাঘিনী। সেই থেকে একটু দাপুটে, একটুখানি প্রতিবাদী এবং ক্ষমতাশালী নারীদের ক্ষেত্রে আমরা এরকম
উদাহরণ ব্যবহার করি, একেবারে রায় বাঘিনী। আজকের এই প্রবাদের শেষ প্রবাদটা হলো যে আমাদের মুখে মুখেই প্রচলিত। কেউ হঠাৎ করে বন্ধুবান্ধবরা ঠিক করলাম এই চল ঘুরতে যাব, কোনো কিছু ঠিক নেই, দুম করে বেরিয়ে এলাম। এবার বাড়িতে এসে যেই ছেলেটি বা মেয়েটি বললো বাবা মা আমরা এরকম ঘুরতে যাচ্ছি, মানে একটু আগেও ঠিক ছিল না এখন ঠিক হয়েছে, তখন অনেকে বললো, বাবা মার অনেক সময় বললো এ কী, এক্ষুনি ঠিক এইভাবে কখনো কেউ প্রস্তুতি ছাড়া যায়, উঠলো ভাই তো কটক যাই। হ্যাঁ, মানে হঠাৎ করে কোনো কিছু সিদ্ধান্ত নেয়। কোথা থেকে এলো এই উঠলো বাই তো কটক যাই? আসলে 19 শতকের বাবুয়ানা কালচারে বা কলকাতা শহরে বা বাংলাতে মূলত ধনী পরিবারগুলোতে কাজের লোক বা রান্নার পাচক ঠাকুর হিসাবে উড়িষ্যা থেকে বেশ কিছু মানুষ আসতেন, এবং উড়িষ্যা সেই সময় প্রচুর মানুষ কর্মসূত্রে বাংলাতে আসতেন, বিশেষ করে রান্নার কাজ এবং বাড়ির ভেতরের অন্দরমহলের কাজের জন্য তাদের খুব সুনাম ছিল। এই উড়িষ্যার মানুষ নানান গ্রাম থেকে আসতেন, নানান অঞ্চল থেকে, কিন্তু সেই অঞ্চলগুলো খুব একটা পরিচিত বা বিখ্যাত ছিল না, যাদের নাম কেউ জানতো না। কিন্তু সেই সময় কটক নামটা প্রচারিত ছিল কোনোভাবে। তো যেই উড়িষ্যা থেকে আসতেন সেই বলতেন যে আমি কটক থেকে এসেছি, সে রান্নার পাচক হিসাবে, ঠাকুর হিসাবে আসুন বা অন্যান্য কাজে। আর সেই সময় কলকাতার ধনী পরিবারগুলোর কালচার ছিল বাবুরা দিনের বেলায় নানান ধরনের স্বাদ আহ্লাদ মেটাতেন, আর রাত্রিবেলায় তো জলসাঘর, সেখানে তো বিভিন্ন উৎসব মৎসব চলতো সারা রাত ধরে। এবার বাবুরা সারাদিন সকালে রাত্রে নিজেদের মতো উৎসব আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত, আর বাড়ির যারা বাবুদের গৃহিণী থাকতেন, বাড়ির যারা স্ত্রীরা থাকতেন, তারা কি করতেন, সকাল থেকে সালং করা, মানে প্রচুর সেজে গয়না টয়না পরে, মুখে একেবারে কিমাম জর্দা দিয়ে পান ঠুসে একেবারে নবাব নন্দিনীর মতো, কোনো কাজ নেই, ঠাকুর চাকর বাকরে রান্না বান্না করছে। এবার তাদের পাশ ফিরে বসতে হলেও কাজের লোককে ডাকতে হতো, ঠাকুরকে ডাকতে হতো। তো সেই মানে দুটো, স্বামী এক ধরনের জীবনযাত্রা আর ধনী ঘরের গৃহিণীদের এক ধরনের জীবনযাত্রা, এবং তারা এতটাই মানে এই ঠাকুর চাকরদের উপর সব কিছু ছেড়ে দিতেন যে তারা নিজেরা কোনো কাজকর্ম করতেন না। ওই গয়না টয়না পরে একেবারে মুখের ভেতরে লাল টুকটুকে পান দিয়ে সারাদিন ধরে সমালোচনা, পরনিন্দা, পরচর্চা, এই ছিল মূলত তাদের জীবনযাত্রা। এবার এই যে কাজের লোকগুলো বেচারা আসতো উড়িষ্যা থেকে, এরা তো ছুটি পেত না, বাবু ফুর্তি আয়েশ আরাম করতে ব্যস্ত, আর গৃহিণীরা একদম খাটিয়ে এদেরকে কোনো দিন ছুটিতে দিতই না, উল্টে চলে গেলে তাদের কাজ করতে হবে এটা ভেবেই গায়ে জ্বর আসতো। এরকম সময় সেই উড়িষ্যা থেকে আগত যারা পাচক ঠাকুর কাজের লোক, তারা বাবুদের গিয়ে বলতেন বাবু বাড়িতে এরকম অসুবিধে, বা বাড়ি যেতে চাই, দুদিনের ছুটি একটু দরকার। এবার বাবু দেখতেন এরা যদি চলে যায় তাহলে তো আমাদের সব বন্ধ হয়ে যাবে, গৃহিণীরা দেখতেন আমরা তো কাজ করতে হবে, তখন তারা দেখছি হবে বলে কাটিয়ে দিতেন। এবার যখন বারবার করে বলতে থাকতেন তখন বাবুরা বিরক্ত হয়ে গিয়ে তাদের এই যাওয়া আটকাতে বলতেন যে উঠলো বাই তো কটক যাই। যেহেতু কটকটাই শুধুমাত্র তারা জানতেন, বা যারা আসতেন তারা কটক থেকে এসেই বলতেন, তো সেই ঠাকুর চাকরদের আটকাতে, তাদের বকাঝকা বা তিরস্কার করতে এই শব্দটি ব্যবহৃত হতো, যার কথাটা হচ্ছে উঠলো ভাই তো কটক যাই। মোটামুটি এগুলো বেশ কিছু প্রবাদ আপনাদের সঙ্গে বললাম, যার সঙ্গে হরি ঘোষের গোয়াল আছে, হরিদাস পাল আছে। এই প্রসঙ্গে বলে রাখি যে হরি ঘোষের গোয়ালের যে হরি ঘোষ, তার নামে কলকাতায় একটি রাস্তা আছে, এবং হরিদাস পাল এবং তার এই দান ধ্যান দয়ালু মনোভাবের জন্য কলকাতা তার সম্মান জানিয়ে 1965 সালে এই হরিদাস পালের নামেও একটি রাস্তা তৈরি হয়। আজকের আনকাট রাতের গল্প শেষ করব একটি গ্রামের লোকের কথা দিয়ে, যেটা শিক্ষামূলক ঘটনা। আমরা অনেকে ক্ষমতার প্রভাবে অনেক কিছু বলি, অনেক কিছু করি, আমরা তখন ভুলে যাই যে আমাদের এটা চিরদিন থাকবে না। খুব ছোট্ট করে বলি, গ্রামের একটি গরিব পরিবারের এক ভদ্রলোক, তিনি শহরে আসতেন যে গরুর দুধ থেকে তৈরি ছানা, মাখন এগুলো বিক্রি করতে, এবং সেগুলো একটি দলা মতো করে মণ্ড মতো পাকিয়ে শহরের বিভিন্ন দোকানে দিতেন, এবং একটি বিশেষ দোকানে প্রত্যেকবার দিতেন, আর তার বদলে সেই দোকান থেকে চিনি বা অন্যান্য সাংসারিক জিনিসপত্র নিতেন। একবার সেই দোকানদারের মনে হলো, যখন ওই গরিব মানুষটি গ্রাম থেকে আসা যে তাকে মাখন দিয়ে গেছেন, তখন ফ্রিজে ঢোকানোর আগে তার মনে হলো যে একবার তো ওজন করে দেখি, প্রত্যেকবার বলে যে 1 কেজি করে হিসেবে সে দেয়।
তো তিনি ওজন করে গিয়ে দেখলেন যে 900 গ্রাম হয়েছে সেই মাখনের ওজন, কিন্তু 1 কেজি বলে বিক্রি করে গেছে। তিনি ভয়ঙ্কর রেগে গেলেন। পরের সপ্তাহে যেই গ্রামের ভদ্রলোক এলো, গরিব মানুষটা এলো, তখন তাকে যাচ্ছে তাই করে বলে, তুমি একটা চিটিংবাজ, তুমি এরকম মিথ্যেবাদী, তুমি আমাকে 900 গ্রামেই ওজন করে দেখলাম, তুমি আমাকে 900 গ্রাম এরকম দিয়ে যাও 1 কেজির নাম করে ঠকিয়ে। তখন গরিব মানুষটা বলল, অপরাধ নেবেন না, আমরা তো খুব গরিব, আমাদের দাড়ি পাল্লার না, ওই বাটকারা যেগুলো দিয়ে ওজন করায় ওগুলো নষ্ট হয়ে গেছে, তো আমরা ওগুলো দিয়ে আর ওই জন্য ওজন করতে পারি না। তো আমার স্ত্রী বললেন, আপনি তো ওই চিনি কিলো হিসাবে দেন, মানে 1 কিলোর প্যাকেট হিসাবে, তো দাঁড়িপাল্লার একদিকে আপনার ওই 1 কেজি চিনি রাখতাম, আর আমরা উল্টো দিকে আমাদের এই ছানা বা মাখন এগুলো ওজন করে ওই চিনির ওজনে 1 কেজি যেহেতু আপনি বলতেন, আমি ওই ওজনে আপনার মাখন ওজন করে আপনাকে দিতাম। চুপ হয়ে গেলেন দোকানদার ভদ্রলোক, কারণ উনিই তো আসলে 1 কেজির নাম করে গরিব মানুষটাকে ঠকিয়ে 900 গ্রামের চিনি তাকে দিতেন 1 কেজির নাম করে। দেখুন, পৃথিবীতে আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, আপনি যেমন কাজ করবেন আপনার ঠিক বিপরীতে সেটিই পেতে হবে। এই ছোট্ট গল্পটি বলার উদ্দেশ্য যে আপনি যার সঙ্গে যে ব্যবহার করবেন, যা কাজ করবেন, পৃথিবী মধ্যাকর্ষণ আপনাকে ঠিক তার জবাবটা ফেরত সেটাই দেবে। তাই ভালোভাবে মানুষের সঙ্গে থাকুন, ভালো ব্যবহার করুন, এবং পারলে মানুষের জন্য ভালো কিছু করুন, কারণ ভালো কিছু করলে ভালো আপনি পাবেন এই পৃথিবীতে, আর খারাপ কিছু করলে আপনার জন্য সেটাই উপহার হিসেবে ফেরত আসবে, যেটা খারাপ। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখুন, মানুষের ভালো চান, ভালো কাজ করুন, আর ভালো থাকুন। শুভরাত্রি।